তখন সন্ধ্যে 7টা বাজে। আমি ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে সবে রাস্তায় নেমেছি। মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছে। গতকালকেই হসপিটাল থেকে রিলিজ পেয়েছে মা। ডাক্তার আমার হাতে একটা ওষুধের প্রেসক্রিপশন ধরে দিয়ে বললেন ওষুধগুলো সময় মতো আনিয়ে নিতে। প্রেসক্রিপশনে থাকা সমস্ত ওষুধপত্র মাত্রই ফার্মেসি থেকে কিনে দুহাত ভর্তি করে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। রাস্তায় পা রাখতেই পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে ওঠে। আমার দুহাত ভর্তি ওষুধ। ফোনটা বের করার আগেই নিশ্চুপ হয়ে গেল। ফের কর্কশ শব্দে ফোনটা বেজে ওঠে। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আমি পকেট থেকে ফোনটা বের করলাম। স্ক্রিনে ভেসে উঠল অফিসের বসের নাম্বার। আমি তড়িঘড়ি করে কলটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে স্যার বললেন, কি হলো সুজয়, কতবার কল করছি, তুমি কল ধরছো না কেন? স্যার আমি ব্যস্ত ছিলাম, তাই আপনার কলটা রিসিভ করতে পারিনি। রাখো তোমার ব্যস্ততা তোমার কাছে, অফিস তোমার ব্যস্ততার কথা শুনবে নাকি? তোমাকে বলা হয়েছিল 5 দিনের ছুটি কাটাতে, তুমি 5 দিনের জায়গায় 7 দিন ছুটি কাটিয়েছো। মগের মুলুক পেয়েছো নাকি? দুঃখিত স্যার, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো জানেন আমার মায়ের শরীরটা খারাপ। মা এই টানা 7 দিন হসপিটালে ছিল। গতকালই রিলিজ পেয়েছে। তাকে একা রেখে তো আর যেতে পারি না। তোমার মায়ের কথায় কি অফিস চলবে? তোমাকে বলেছিলাম না তোমাকে বদলি করা হবে? তোমার 5 দিনের ছুটি কাটিয়ে চলে আসা উচিত ছিল। জি স্যার, আমি বুঝতে পারছি আমার আসাটা উচিত ছিল। যাকে আসলেই তাতে তোমার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। তোমাকে শ্যামনগর বদলি করা হয়েছে। শ্যামনগর? সেটা আবার কোথায় স্যার? আমি বলে দেবো নাকি কোথায়? গুগল করে দেখে নাও। ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। আর তোমাকে ওখানে যেতে হবে, কালকে সকালেই তোমার জয়েনিং। এখন কিভাবে যাব স্যার? মা বাসায় একা। আমি মায়ের কোনো একটা ব্যবস্থা করে দিয়ে না গেলে মা আরও অসুস্থ হয়ে পড়বে। সেটা তো আমার বিষয় নয়, এই জন্য তো তোমাকে 5 দিন ছুটি কাটাতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি কি করা যায়। স্যারের কথাগুলো আর শুনতে ইচ্ছে করলো না, তাই কলটা কেটে দিয়ে ফোনটা আবারও পকেটে রেখে দিলাম। এই চাকরি আমার জীবনটা শেষ করে দিল। স্যার যখন ফোন করেছে তখন আমাকে অবশ্যই যেতে হবে সেখানে। আর কোনো চিন্তা না করে ওষুধের ব্যাগটা হাতে নিয়ে সামনে এগিয়ে গেলাম। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখলাম, কোনো গাড়ির দেখা পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিকশার বেলের শব্দ শুনতে পেলাম। এক বুক আশা নিয়ে সেদিকে তাকাতেই দেখলাম একটা খালি রিকশা আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু বলার আগেই রিকশাওয়ালা আমাকে বলল, কোথায় যাবেন বাবু? আসুন আসুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। যাবো তো অবশ্যই, আগে ভাড়াটা ঠিক করে নিই। ভাড়া ঠিক করতে হবে না, আপনি উঠে বসুন তো। এখান থেকে ভাড়া যত হয় ততই দেবেন। খামোকা বেশি টাকা চাইতে যাবো কেন? আমি আর কোনো কথা বাড়ালাম না। এই রিকশাটা হাতছাড়া হয়ে গেলে হেঁটেই বাড়ি ফিরতে হবে। বুঝলেন বাবু, বর্তমান শহরগুলো একদম ভালো নেই, তার থেকে বরং গ্রামই ভালো। রিকশাওয়ালা অনবরত পান চিবিয়ে যাচ্ছে আর বক বক করছে। কিছুক্ষণ পর পর পিচ ঢালা রাস্তার উপর এপাশ ওপাশ পানের পিক ফেলছে। বিষয়টা আমাকে বড়ই বিব্রত করছে, কিন্তু তবুও আমি এই বিষয়ে কোনো কথা আগাতে চাইলাম না। ওই সামনে আমাকে নামিয়ে দিও। রিকশা থেকে নেমে পকেট থেকে মানিব্যাগটা বের করে রিকশাওয়ালার ভাড়া চুকিয়ে আমি আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। রাস্তা থেকে আমার ঘরের দূরত্ব প্রায় 3 মিনিট মতো। একটা সরু গলি দিয়ে ঢুকতে হয়, সেখানে অবশ্য কোনো রিকশা ঢুকতে পারে না। সরু গলি পেরিয়ে আমি আমার রুমে প্রবেশ করলাম। ঘড়িটার দিকে চোখ বোলাতেই দেখলাম রাত 8টা বাজে। এই রাতেই আবার আমাকে শ্যামনগর যেতে হবে। আদৌ কোনো গাড়ি টাড়ি পাবো কিনা তা জানি না। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম।
এবার যেখানে বদলি করা হয়েছে মনে হয় না সেখান থেকে 2-1 মাসের আগে আর বাড়ি ফিরতে পারবো। আপাতত মাকে এখানে রেখে যেতে হবে। শ্যামনগরে গিয়ে নিজের একটা ব্যবস্থা করে তারপর এসে মাকে নিয়ে যেতে হবে। মাঝে মধ্যে মন চায় চাকরিটা ছেড়ে দেই, নেহাত পকেটের দায়ে চাকরিটা করতে হচ্ছে। আমি আমার বাড়ির কাজের মেয়ে কমলাকে ডাকলাম। কমলা, কমলা, কিরে কমলা, কোথায় গেলি রে? এই তো দাদা বাবু, বলুন বলুন। সিরিয়াল দেখাটা একটু কমা, বুঝলি? মায়ের দিকে একটু খেয়াল দে। আমার বদলি হয়েছে শ্যামনগরে, আমাকে এক্ষুনি আবার সেখানের জন্য বেরোতে হবে। কি বলছেন? এত রাতে বের হবেন? কাল সকালে গেলে হতো না? না রে, আমার এখনই বেরোতে হবে। অফিস থেকে ফোন এসেছিল, কাল সকালে জয়েন করতে হবে। বাড়ি আসবেন কবে? তা ঠিক বলতে পারছি না, মনে হয় না 2-1 মাসের আগে ফিরতে পারবো বলে। এটা কি বললেন আপনি? মাসিমাকে নিয়ে যাবেন না? এত রাতে তো মাকে নিয়ে যাওয়া সম্ভব না। সামনের সপ্তাহে ছুটিতে এসে মাকে আর তোকে নিয়ে যাব, কেমন? আচ্ছা বেশ। মা হয়তো ঘুমিয়ে পড়েছে, মাকে আর জাগালাম না। তুই মাকে বুঝিয়ে বলিস, আর ওই ওষুধগুলো মাকে ঠিকঠাক সময় মতো খাইয়ে দিস। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় রতনকে ডেকে একটু জিজ্ঞেস করে নিস। জানিস তো, তুই আমার শেষ ভরসা। আপনি কোনো চিন্তা করবেন না দাদা বাবু, 1 সপ্তাহ পরে এসে দেখবেন মাসিমা একদম সুস্থ হয়ে গেছে। সেই যেন হয়, মার খেয়াল রাখিস। আমি কমলার কথায় ভরসা পেয়ে নিশ্চিন্ত হলাম। আমরা ছাড়া কমলার এই পৃথিবীতে আর কেউই নেই। গেল বছরই কমলার মা গত হয়েছেন। ওর মাও আমাদের বাড়িতেই কাজ করতেন। মা মারা যাওয়ার পর থেকে ও আমাদের বাড়িতেই থাকে। ব্যাগপত্র নিয়ে বেরোতেই দেখলাম ঘড়িতে 10টা বাজে। আমি সরু গলি পেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। এখানে না আসলে গাড়ি পাওয়া যাবে না, তবে এখন কোনো গাড়ি পাবো কিনা তার কোনো ঠিক নেই। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম অন্ধকার পেরিয়ে একটা টোটো আমার দিকেই এগিয়ে আসছে। আমি যেন এবার আরো এক বুক আশা ফিরে পেলাম। মনে মনে ঠিক করলাম, টোটোওয়ালা যদি আমাকে শ্যামনগর গিয়ে পৌঁছে দিয়ে আসে আমি তাকে ডাবল পয়সা দেব। বললাম, এই যে টোটো, যাবে? এই কোথায় যাবেন আপনি বাবু? শ্যামনগর যাবে? সে তো এখান থেকে অনেক দূরে, ট্রেনে করে যেতে হবে। কিন্তু শ্যামনগরের ট্রেন তো এখন পাবেন না। আমার বাড়ি সেখানেই, তাই আমি জানি শ্যামনগরের ট্রেন আরো 0.5 ঘন্টা আগেই ছেড়ে গেছে। আপনি চাইলে আমি আপনাকে শ্যামনগর পৌঁছে দিয়ে আসতে পারি। সময়টা একটু বেশি লাগবে, আগেই বলে দিলাম। তাতে আমার কোনো অসুবিধে নেই, ভোরের আলো ফোটার আগে আমাকে পৌঁছে দিতে পারলেই হলো। টোটোওয়ালা গাড়ি থেকে নেমে ব্যাগগুলো টোটোতে তুলতে সাহায্য করলো। আমি গাড়িতে চেপে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। বললাম, তুমি যে আমার কত বড় উপকার করলে, নিয়ে চলো, আমি তোমাকে ডাবল পয়সা দেব। না না, আমি ডবল পয়সা নিতে পারবো না। আমার যতটুকু প্রাপ্য আপনি ততটুকুই দেবেন। আমার এমনিতেও 2-1 দিনের মধ্যেই বাড়ি যাওয়ার দরকার ছিল। সবই উপরওয়ালা দিচ্ছে, আমি তো কখনোই শ্যামনগর যাইনি, এই প্রথম। শ্যামনগর এখান থেকে বেশ অনেকটা দূরে, আজকে প্রথম যাচ্ছেন, কিন্তু সেখানে এত রাতে। আর বলো না, চাকরির বদলি হয়েছে শ্যামনগরে। শ্যামনগর এখান থেকে বেশ অনেকটা দূরে, একদম শহরের শেষ মাথায়। এত রাতে সেখানে গিয়ে কি করবেন? সকালে গেলে ভালো হতো না? কাল সকালে গেলে চাকরিটাই যে থাকবে না, সকালে আবার আমাকে অফিস জয়েন করতে হবে। তোমরাই ভালো আছো সেদিক দিয়ে, যখন খুশি তখন গাড়ি নিয়ে বেরোতে পারো। তা আপনি ঠিকই বলেছেন। তা বাবু, আপনি কিসের চাকরি করেন? আমি এই তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। তাহলে শ্যামনগরে গিয়ে আপনার কাজটা কি? আমাদের কোম্পানি মূলত কোনো গ্রাম বা শহরকে উন্নত করতে কাজ করে। তাও বুঝতে পারলাম না, কিসের কাজ? বুঝতে পারলে না তো? এই ধরো, আমি শ্যামনগরে যাব,
ওই পুরো শহরটাকে আরো উন্নত করার জন্য মার্কেট, শপিং মল এইসব তৈরি করবে আমাদের কোম্পানি। আমার কাজ হলো গিয়ে পুরো জায়গাটা দেখা একবার, তারপর ভালো জায়গা নির্বাচন করে সেসব বিষয়ে বিস্তারিত আমাদের কোম্পানিকে জানানো। ও, এবার বুঝতে পেরেছি। তা বাবু, শ্যামনগরে যে যাবেন জায়গাটা কিন্তু ভালো নয়, আমি আপনাকে আগেই সতর্ক করে দিচ্ছি। কেন শ্যামনগর ভালো নয় কেন? ওটা তো একটা শহর, তাই না? শহর হলেও একটা মৃত শহর, সেখানে তেমন কেউ থাকে না। মৃত শহর? এর পেছনে কারণ কি বলতে পারো? কারণ আমার তেমন জানা নেই, তবে লোকমুখে শোনা যায় শ্যামনগরে বিশাল একটা শ্মশান ঘাট আছে, সেটা নিয়েই নাকি যত কাহিনী। শ্মশান ঘাট? সেটা নিয়ে আবার কি কাহিনী? আপনি গেলে স্থানীয় মানুষের কাছে অবশ্যই শুনতে পাবেন। কথাটা শুনে আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। অফিসের স্যার আমাকে 2 দিন বেশি ছুটি কাটানোর জন্য আবার ফাঁসিয়ে দিল না তো? তবে অত চিন্তা নেই, সবার আগে নিজের প্রাণ বাঁচাবেন। চাকরি গেলে যাক, চাকরি একটা গেলে আর একটা পাবেন। তা অবশ্য তুমি ঠিকই বলেছ, যদি প্রাণী না থাকলো তাহলে চাকরি দিয়ে আর কি করব বলো। কথায় কথায় কখন যে শ্যামনগরে পৌঁছে গেলাম ঠিক বুঝতে পারলাম না। শ্যামনগরের কোথায় যেতে হবে সেটা অবশ্য স্যার আমাকে মেসেজ করে পাঠিয়ে দিবে বলেছিল। আমি মেসেজ ওপেন করে দেখলাম ঠিকানা দেয়া আছে শ্যামনগর মহাশ্মশানের পাশে একটি জমিদার বাড়িতে। তাহলে এটাই কি সেই শ্মশান যার কথা একটু আগেই টোটোওয়ালা আমাকে বলছিল? বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল, কি করব বুঝতে পারছিলাম না। তা মামা, কোথায় নামবেন আপনি? মহাশ্মশানের পাশে যে জমিদার বাড়ি আছে সেখানে নামিয়ে দিলেই হবে। হায় হায়, আপনি তো সেই শ্মশানের কাছে চলে এলেন। কি আর করব বলো, 2-1 দিন থাকি, তারপর না হয় কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কোম্পানি থেকে আপনাকে অন্য জায়গায় থাকতে দিল না কেন? হয়তো জমিদার বাড়ির কেউ আমাদের কোম্পানির সাথে ডিল করেছে, এখানে থাকতে খেতে দিবে, কোম্পানি তাদের পয়সা পরে মিটিয়ে দিবে। খুব সাবধানে থাকবেন কিন্তু, আমি বারবার করে সতর্ক করে দিচ্ছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। টোটোওয়ালা আমাকে শ্মশানের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। দেখে বোঝা যাচ্ছে জমিদার বাড়িটা বেশ পুরনো। চারিদিকে অন্ধকারের জন্য তেমন কিছুই বোঝা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে এখানে কেউ বসবাস করে না। তাহলে কি এই বাড়িতে আমাকে একা একাই থাকতে হবে? একটু সামনে এগিয়ে গিয়ে বললাম, ভেতরে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? শুনছেন? কেউ কি আছেন এই বাড়িতে? বেশ কয়েকবার ডাকার পরও কারো কোনো সাড়া শব্দ পেলাম না। জমিদার বাড়ির ভেতরে কিছু দূর পর পর এক একটা করে লণ্ঠন জ্বলছে। আমার খেয়াল হলো বাড়িতে কেউ আছে। আমার ভাবনাই ঠিক হলো। কিছুক্ষণ পরে এক বৃদ্ধ আমার দিকে এগিয়ে এলো। তার পরনে কালো রঙের একটা চাদর, বয়সের ভারে একদম নুয়ে গেছে মানুষটা। বললেন, কে তুমি বাবা? এত রাতে বাড়িতে কোনো দরকার? আসলে আমাকে অফিস থেকে এই বাড়িতে আসতে বলা হয়েছে, সুজিত স্যার পাঠিয়েছেন। ও, তাহলে তোমারই আসার কথা ছিল। আসো আসো, তোমাকে তোমার থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি। আমি বৃদ্ধের পিছু পিছু চললাম। দোতলার একটা কামরায় তিনি আমাকে নিয়ে গেলেন। বললেন, কোনো কিছুর কোনো প্রয়োজন হলে আমায় ডেকো, কেমন? জি অবশ্যই, তবে এখন কোনো কিছুর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। যদি প্রয়োজন হয় সকালের দিকে হতে পারে। ঠিক আছে, আমি এই দোতলার একদম শেষের ঘরে আছি। আচ্ছা ঠিক আছে। বৃদ্ধ নিজের ঘরে চলে গেলেন। পুরো কামরায় একটা অতি সাধারণ খাট, তার পাশে রাখা রয়েছে একটি কাঠের টেবিল। আর তেমন কোনো জিনিসপত্র নেই এই ঘরে। আমি আমার ব্যাগপত্রগুলো রেখে বিছানায় গিয়ে বসলাম। টেবিলের এক কোণায় দেখলাম জল রাখা রয়েছে।
ব্যাগপত্র আর খুলতে ইচ্ছে করল না। আমি সেভাবেই খাটের এক কোণায় ঘুমিয়ে পড়লাম। রাত ৩টের সময় কোনো এক কারণে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই প্রচণ্ড জল পিপাসা পাই। বিছানা থেকে ক্লান্ত শরীরটাকে টেনে টেবিলের কাছে নিয়ে গেলাম। দেখলাম জলের পাত্রে কোনো জল নেই, অথচ স্পষ্ট আমার মনে আছে ৩টার দিকেই আমি জল ভর্তি দেখেছিলাম। তাহলে কেউ কি এসেছিল আমার কামরায়? দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল। কিছুই বুঝতে পারলাম না। কোনো কিছু না ভেবে আমি জলের পাত্র হাতে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। যখন এখানে এসেছিলাম তখন খেয়াল হয়েছিল নিচে রান্নাঘর। রান্নাঘরে অবশ্য জল থাকার কথা। আমি গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। নিচে নামতেই হুট করে এক মহিলা মাথায় ঘোমটা দিয়ে আমার সামনে এসে হাজির হলো। তার বেশভূষা দেখে মনে হলো সে কোনো সাধারণ মহিলা নয়, হয়তো এই জমিদার বাড়ির বিশেষ কেউ। তার সমস্ত শরীর স্বর্ণালঙ্কার দিয়ে ভর্তি। আমি বেশ অবাক হলাম। যখন এসেছিলাম তখন এই বাড়িতে আমি কাউকে দেখতে পাইনি, আর তাছাড়া আমি নিচে নামার সময় এখানে কেউ ছিল বলে আমার মনে হয় না। মহিলা যেন হুট করে আমার সামনে এসে উদয় হয়েছে। আমি বললাম, আপনি আপনি কে? তোমার জল তেষ্টা পেয়েছে বুঝি? এই নাও। মহিলার হাতে থাকা জলের গ্লাস আমার দিকে এগিয়ে দিল। আমি ভয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলাম। মহিলার হাত থেকে কি জলের গ্লাস নেওয়াটা ঠিক হবে? কি হলো, নাও। মহিলার কথার কোনো জবাব আমি দিতে পারলাম না। তার হাত থেকে জলের গ্লাস নিয়ে পুরো জলটা এক নিঃশ্বাসে শেষ করে ফেললাম। উনি বললেন, যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি মহিলার কথায় সম্মতি জানিয়ে ঘরে চলে এলাম। এতক্ষণে আমার হুঁশ ফিরল। মহিলা কি কোনোভাবে আমাকে কিছু সময়ের জন্য সম্মোহিত করে রেখেছিল? আমার মাথায় কিছুই ঢুকছে না। দু চোখ ভেঙে প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। আমি বিছানায় মাথা দিতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। আমার যখন ঘুম ভাঙে তখন বাইরে হালকা অন্ধকার। আমি ভেবেছিলাম সবে ভোর হয়েছে, তাই আর একটু ঘুমানোর চেষ্টা করলাম। তবে একটা খটখট শব্দে আমার আর ঘুম এলো না। আমি বিছানায় উঠে বসলাম। বালিশের পাশ থেকে ফোনটা বের করে দেখলাম সন্ধে 7টা বাজে। আমি আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেদিকে। আমি আবারও মোবাইলের দিকে একবার তাকালাম। সন্ধে 7টাই বাজে। তার মানে আমি কাল রাতের ঘুমে সারাদিন পার করে দিয়েছি। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগছে। আমি এতটা সময় ধরে কখনোই ঘুমাইনি। হুট করে কি এমন হলো আমার? আমি এসব ভাবতে ভাবতে আমার কামরা থেকে বেরিয়ে নিচে নেমে এলাম। রান্নাঘরের দিকে চোখ যেতেই আমার ভেতরটা যেন কেঁপে উঠল। রান্নাঘরে একজন জনমানবেরও দেখা নেই, তবে নিজে নিজেই রান্না হচ্ছে। দক্ষিণের জানালা থেকে একটা খটখট শব্দ শোনা যাচ্ছে। আমি জানালার দিকে তাকালাম। জানালাটি ভেতর থেকে বন্ধ ছিল। আমি ধীর পায়ে উঠে সেদিকে এগিয়ে গেলাম। খটখট শব্দটা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জানালার ওপাশে কে বা কি আছে তার সম্পর্কে আমার কোনোই ধারণা নেই। জানালাটা খোলা ঠিক হবে কিনা তাও জানি না, তবে খটখট শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। তাই আর কোনো কিছু না ভেবে আমি জানালাটি খুললাম। জানালাটা খুলতেই একটা দমকা হাওয়া আমার মাথার উপর দিয়ে বয়ে গেল। আমার চোখ গেল জানালা দিয়ে সোজা শ্মশানের দিকে। শ্মশানে একটা চিতা জ্বলছে। চিতার আগুনে দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ লোক। বৃদ্ধকে চিনতে আমার অসুবিধে হলো না। ইনি জমিদার বাড়ির সেই বৃদ্ধ লোকটি। এই সন্ধেবেলা কার লাশ পোড়ানো হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না। লাশের আশেপাশে বৃদ্ধ লোকটি ছাড়া আর কোনো মানুষ নেই। আমার মনে একটা খটকা লাগলো, তবুও কিছুক্ষণ তাকিয়ে রইলাম আমি। কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বৃদ্ধ লোকটা নিজে থেকে হেঁটে চিতায় উঠে আগুনের মধ্যে শুয়ে পড়ল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।
আমি তাড়াহুড়ো করে এক দৌড়ে দোতলা থেকে নিচে নেমে এলাম। প্রচন্ড ভয় নিয়ে আমি অন্ধকার চিরে শ্মশানের দিকে দৌড়তে লাগলাম। শ্মশানের ভেতরে ঢুকে দেখলাম কোনো চিতা জ্বলছে না। আমি এবার আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবার যেন একটা শব্দও আমার গলা দিয়ে বের হলো না। মনে মনে ভাবলাম, একটু আগে আমি যা দেখেছি তা কি স্বপ্ন ছিল? না না, স্বপ্ন কিভাবে হয়? আমি কিছুই বুঝতে পারলাম না। এদিক ওদিক তাকিয়ে একটা কাকপক্ষীকেও দেখতে পেলাম না সেখানে। নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি পেছন ফিরতেই হঠাৎ করে যেন একটা চিতা জ্বলে উঠল। সেই জ্বলন্ত চিতা, যার ভেতরে একটু আগেই ঝাঁপ দিয়েছিলেন সেই বৃদ্ধ লোকটি। আমার শরীর যেন অবশ হয়ে গেল। এসব আমার সাথে কি হচ্ছে? একটু আগেই আমি আমার মনকে মিথ্যা সান্ত্বনা দিলাম যে এটা হয়তো আমার ভ্রম ছিল, তবে এখন তো আমার চোখের সামনে সবকিছু ঘটছে। আমি আর কোনো কিছু না ভেবে ওই বৃদ্ধ লোককে ডাকতে থাকলাম। এই যে, কোথায় আপনি? আপনি শুনছেন আমার কথা? এবার আমার ডাক যেন বৃদ্ধের কানে পৌঁছে গেল। সে জ্বলন্ত চিতার উপরেই শোয়া থেকে উঠে বসল। তার সমস্ত শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায় সে, বলল, কি হয়েছে বাছা? তোমার কোনো কিছুর প্রয়োজন? আপনি এসব কি করছেন? আর এই অবস্থায় আপনি আগুন? আমি কিছুই বুঝতে পারছি না। ভয় পেলে নাকি? এটা তো তেমন কিছুই নয়। মৃত মানুষ সেটাই ঝাঁপ দিতেই পারে। মৃত মানুষ? কি বলছেন এসব আপনি? তা নয় তো কি? তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বৃদ্ধ লোকটি চিতা থেকে নেমে আগুন সহকারে বাইরে এসে দাঁড়ালো। তার মাথার খুলিটা খুলে তিনি এক হাতে নিলেন। আমার যেন ভেতরটা মোচড় দিয়ে উঠল। কোনো মতেই গলার স্বর বের করতে পারলাম না। আমার বড্ড ভয় করছে। আপনি কে? আমি জমিদার, এই বাড়ির জমিদার। আপনি জমিদার? হ্যাঁ, আমি জমিদার। বেশ কয়েক বছর আগে এই গ্রামের সমস্ত মানুষ আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছে? কিন্তু কিভাবে? এই গ্রামের বাসিন্দারা সব সময় চাইতো এখানে বড় বড় ফ্যাক্টরি হোক, যাতায়াত সুবিধা বাড়ুক, বাজার, শপিং মল, সিনেমা হল, আরো যা যা দরকার। কিন্তু এতে আমার ঘোর আপত্তি ছিল। আমি কখনোই চাইতাম না এই গ্রামের নদী খাল ভরাট করে জঙ্গলের গাছ কেটে সব ফ্যাক্টরি তৈরি করা হোক। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউই আমার কথা বুঝতে চাইল না। তারপর আর কি, এই গ্রামের কিছু লোক এক রাতে আমার পুরো পরিবারকে শেষ করে দিল। আমি সারা জীবন এই গ্রামের মানুষদের আগলে রেখেছিলাম, আর আমার শেষ বয়সে তারাই কিনা আমার সাথে। আপনাদের কিভাবে মারলো? আমার সামনে আমার পুরো পরিবারকেই মহাশ্মশানের চিতায় জ্যান্ত পুড়িয়ে মারল। আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার স্ত্রীর চিতায় জ্যান্ত ঝাঁপ দিলাম। আমার স্ত্রীর সাথে সহমরণে চলে গেলাম। আমি আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম সব সময় তাকে আগলে রাখবো। তাহলে আপনি এখন ঘুরে বেড়াচ্ছেন কেন? প্রতিশোধ নিতে আমি আবার ফিরে এসেছি। এই গ্রামকে শহর করে তুললেও শহরের মতো শহর গড়ে তুলতে পারলো না। আপনাকে মারলো গ্রামের মানুষ, আপনি কার উপর প্রতিশোধ নিলেন? এই গ্রামের মানুষদের ওপরে আমি প্রতিশোধ নিয়েছি। গ্রামের সবাইকে আমি মেরে ফেলেছি জ্যান্ত চিতায় জ্বালিয়ে। বৃদ্ধের কথা শুনে আমি খামতে শুরু করলাম। না জানি কখন আবার আমার উপর চড়াও হয়ে ওঠেন। আমার ভাবনা মিথ্যে হলো না। কিছুক্ষণ পরে তিনি বলে উঠলেন, তুমিও তো এখানে এসেছো এই গ্রামকে শহর করে তুলতে, তাই না? যারা এই কাজে আসে আমি তাদেরকে আমার জমিদার বাড়িতে আহ্বান করি। বৃদ্ধের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। বেশ কয়েকবার ঢোক গিলে বললাম, না না, আমি তো এখানে ইচ্ছে করে আসিনি। আমাকে জোর করে পাঠানো হয়েছে এখানে। জোর করে পাঠিয়েছে তো? তোমাকে দিয়েও জোর করে কাজ করিয়ে নেবে,
তা আমি হতে দেব না। আমি আমার পূর্বপুরুষের গ্রামকে কোনোভাবেই শহরে বদলাতে দেব না। আমার কোনো ক্ষতি করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। বৃদ্ধের ভাবগতি আমার মোটেও সুবিধের লাগছে না। সে অনবরত হাসতে লাগলো। তার প্রতিটি হাসিতে খুলির মুখ থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে অনবরত। আমি এক পা দুপা করে পিছু ফুটতে লাগলাম। বৃদ্ধ আমার ভাবগতি বুঝতে পারলো। সে তার হাত বাড়াতে আরম্ভ করলো আমার দিকে। তার হাত একটু একটু করে লম্বা হতে লাগলো। তার সমস্ত শরীরে জ্বলছে আগুন। মনে হচ্ছে শ্মশানের চারপাশ থেকে বেশ কয়েকজন মানুষ শরীরে আগুন নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তাদের মুখ থেকে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা এবং অজস্র আর্তনাদ। শ্মশানের চারপাশে ঘুটঘুটে অন্ধকার। শুধুমাত্র শ্মশানের ভেতরে মৃতদের শরীর থেকে বের হওয়া আগুনের আলো ছাড়া আর কোনো আলো সেখানে নেই। আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে লাগলাম। কোথায় কোন দিকে দৌড়চ্ছি কিছুই বুঝতে পারলাম না। আমার ব্যাগপত্র সবকিছু আমি জমিদার বাড়িতেই ফেলে এসেছি। তবে এই মুহূর্তে সেসবের চেয়ে আমার প্রাণ বাঁচানোটা বেশি জরুরি। যদি একবার বেঁচে ফিরি তাহলে আর কখনোই শ্যামনগরে ফিরে আসবো না। আমার পেছনে পেছনে দৌড়চ্ছে অসংখ্য আগুনে পোড়া ব্যক্তি। আমি আর এক মুহূর্ত পেছনে না তাকিয়ে শুধু সামনেই দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে মেইন রোডে উঠে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম সেই টোটোওয়ালা আমাকে ডেকে বললেন, বাবু উঠে আসুন বাবু আমার গাড়িতে। এক লাফে উঠে বসলাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো যেন বাতাসের গতিতে। আমি বসে বসে হাঁপাচ্ছি। দু চোখ বন্ধ করে ভাবছি এতক্ষণ আমার সাথে কি ঘটলো। আমার পুরো শরীর ঘেমে চপচপ হয়ে আছে। চিন্তা করবেন না বাবু, আমরা শ্যামনগর বেরিয়ে এসেছি। ওরা আর এদিকে আসতে পারবে না, ওদের শক্তি ওখানেই শেষ। আচ্ছা, এখন কি কোনো ট্রেন পাওয়া যাবে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন আসবে। আমি এবার চুপ করে গেলাম। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। আমি আমার শহরে যেভাবেই হোক ফেরত যেতে চাই। বাবু, আমার আজকে খুব ভালো লাগছে। এই প্রথম আমি জমিদারের কবল থেকে একজন মানুষকে রক্ষা করতে পারলাম। বলতে পারেন আপনি আপনার ভাগ্যের জোরে বেঁচে গেছেন। মানে কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। আমি তো আপনাকে আগেই বলেছি শ্যামনগর তেমন ভালো নয়। তার মানে তুমি আগে থেকে জানতে এমন কিছু ঘটবে? হ্যাঁ বাবু, আমি জানতাম এই গ্রামে সব কোনো অসম্ভব ঘটনা নয়। তাহলে তুমি এই গ্রামে কেন থাকো? আমি তো এই গ্রামে থাকি না, পাশের গ্রামে আমার বাড়ি। আমরা স্টেশন চলে এসেছি বাবু, সাবধানে যাবেন। তখন চারদিকে আলো ফুটেছে। নতুন উদিত হওয়া সূর্যের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ দিলাম। আকাশে উড়ে যাওয়া পাখিদের দেখে মনে হলো আমিও যেন মুক্ত। মুক্ত মনে আমিও উড়াল দিলাম নিজের ঘরের পথে। পেছনে পড়ে রইল আমার চাকরি, শ্যামনগর জমিদার বাড়ি এবং শ্মশানঘাট। সব কিছুই যেন আমার কাছে এখন একটা স্বপ্ন। এই স্বপ্ন যেন আমার কাছে সারা জীবন স্বপ্ন হয়েই থাকে। আর কখনোই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই না।